Today's discussion is a journey of a woman with chronic low back pain and polyuria. Mrs. X, 65 years old, normotensive, non-diabetic, presented with the complaints of low back pain for 1 year, generalized body ache for 3 weeks, and increased frequency of menstruation for last 1 week. Low back pain for 1 year. We know that if pain is more than 6 weeks, that means 1.5 মাসের বেশি যদি কোনো ব্যাক পেইন থাকে সেটাকে ক্রনিক লো ব্যাক পেইন বলা হয়। ক্রনিক লো ব্যাক পেইনের যে নিমোনিক সেটা আমরা জানি মিনো। M for mechanical, I for infection, it may be tuberculosis or another infection. I for inflammatory, inflammatory means seronegative arthritis. N for neoplasm, neoplasm means primary multiple myeloma or secondary any metastasis. And O for others, others include PLID, spinal stenosis or any fracture. তো এই যে পেইনের কথা বললাম এর মধ্যে মোস্ট কমন পেইন হচ্ছে মেকানিক্যাল পেইন। এটাই বলা হচ্ছে মোস্ট কমন পেইনই হচ্ছে মেকানিক্যাল পেইন। মেকানিক্যাল পেইনের বৈশিষ্ট্য কি থাকে? পেইন ভ্যারিজ উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইমপ্রুভ উইথ রেস্ট। রেস্ট নিলে পেইনটা ভালো হয়ে যায়। পেইন ইজ ওরসেনিং আফটার লিফটিং অর বেন্ডিং, উঁচু বা নিচু হয়ে কোনো কাজ করলে এটা বেড়ে যায়। পেইনটা ইউজুয়ালি লিমিটেড থাকে আপার ব্যাক অথবা আপার লেগে। এটা 6 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। এই জন্য 6 সপ্তাহের মধ্যে যদি কোনো পেইন ভালো নয় সেটাকে ক্রনিক ব্যাক পেইন হিসেবে চিন্তা করতে হয়। তাহলে আমাদের পেশেন্টের ব্যাক পেইনের যে হিস্ট্রি 1 বছরের যাবত, সে বলতেছে এই পেইনটা ছিল পারসিস্টেন্ট, ডিপ অ্যাকিং পেইন অ্যান্ড ওরসেন অ্যাট নাইট অ্যান্ড ইজ নট রিলিভ বাই রেস্ট। এটা রেস্টে কমছে না, দ্যাট মিনস এটা মেকানিক্যালের সাথে যাচ্ছে না। অ্যান্ড progressively increases, দিনে দিনে বাড়ছে। লো ব্যাক পেইন was not associated with any weakness of lower limbs, tingling sensation or numbness. তাহলে রেডিকুলোপ্যাথি নাই, এটা বোঝাচ্ছে। নো হিস্ট্রি অফ জয়েন্ট পেইন, মর্নিং স্টিফনেস, ট্রমা টু ব্যাক অ্যান্ড প্রিভিয়াস ফ্র্যাকচার। তাহলে নো হিস্ট্রি অফ জয়েন্ট পেইন এবং মর্নিং স্টিফনেস বোঝাচ্ছে যেটা ইনফ্ল্যামেটরি না, দ্যাট ইজ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস না। তারপরে ট্রমা নাই, দ্যাট মিনস কোনো ফ্র্যাকচার নাই, এবং আদার্সের কোনো কাজ পিএলআইডি বা স্পাইনাল স্টেনোসিস এরকম নাই। তাহলে এটা আমরা চিন্তা করতেছি এটা একটা লো ব্যাক পেইন, যেখানে দেখুন এই পেশেন্টের বয়সের ক্ষেত্রে কিছু স্পাইনাল প্যাথোলজি থাকলে রেড ফ্ল্যাগ থাকে। আমাদের পেশেন্টের হিস্ট্রিতে দেখলাম এর বেসটা 55 বেশি, 65 ইয়ার্স। এই পেইনটা কনস্ট্যান্ট, প্রোগ্রেসিভ, দিনে দিনে বাড়ছে, অ্যান্ড আনরিলিভড বাই রেস্ট। যদি এরকম হয় বয়স 55 বেশি, কনস্ট্যান্ট, প্রোগ্রেসিভ অ্যান্ড আনরিলিভড বাই রেস্ট, তাহলে বুঝতে হবে এটা রেড ফ্ল্যাগ সিনড্রোম। এখানে ইউজুয়ালি আপনার স্পাইনাল প্যাথোলজি থাকে। সেক্ষেত্রে পেশেন্টের কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি থাকলে কার্সিনোমা, টিবি, এইচআইভি, সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড ইউজ, এটা হিস্ট্রি নিতে হবে। তার ফিভার, ওয়েট লস এরকম কিছু আছে কিনা সেটা শুনতে হবে। এবং যখন আমরা এক্সামিনেশন করব তার কোনো ডিফর্মিটি আছে কিনা, পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি, স্যাডেল অ্যানেস্থেসিয়া, নিউরোলজিক্যাল সাইন অথবা মাসেল ওয়াস্টিং এরকম আছে কিনা আমাদের দেখতে হবে। আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা তাহলে বুঝলাম যে তার লো ব্যাক পেইন যেটা হচ্ছে সেটা প্রবাবলি স্পাইনাল প্যাথোলজি। ওকে, এটা মেকানিক্যাল ব্যাক পেইন না। নেক্সট কমপ্লেন হচ্ছে জেনারেলাইজড বডি এক ফর 3 weeks. Generalized body aches which was not associated with fever, retroorbital pain, and there was no difficulty in lifting arms overhead or standing from sitting position. যখনই আমরা জেনারেলাইজড বডি পেইন পাই তখন আমরা সূত্র মনে রাখি এমপিএইচ। এমপিএইচ সারা গায়ে ব্যথা, আমরা এমপিএইচ ডিগ্রি করলে সারা গায়ে ব্যথা হয়। এম ফর মায়োসাইটিস, ইট ইজ পলিমায়োসাইটিস। এম ফর মায়ালজিয়া, ফাইব্রোমায়ালজিয়া। এম ফর মেটাস্ট্যাটিক ক্যান্সার, এম ফর ম্যালেশিয়া। 4টা এম এর কথা বললাম। তাহলে মায়োসাইটিস, মায়ালজিয়া, মেটাস্ট্যাসিস অ্যান্ড সিভিয়ার অস্টোম্যালেশিয়া। পি ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিসের জেনারেলাইজড পেইন হয়। আর পি ফর পার্ভোভাইরাস আর্থ্রোপ্যাথি। পি ফর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। আর এইচ দিয়ে মনে রাখতে হবে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপার মোবিলিটি টাইপ। আমাদের পার্সপেক্টিভে আপনি সবচেয়ে বেশি কমন পাবেন দেখেন পলিমায়োসাইটিস, সিভিয়ার অস্টোমায়ালেশিয়া, ফাইব্রোমায়ালজিয়া, আর হাইপোথাইরয়েডিজমের কথা ভুললে চলবে না। আমাদের পেশেন্টের ক্ষেত্রে দেখুন জেনারেলাইজড বডি পেইন আছে, বাট তার কোনো জ্বর নাই, অর্থাৎ রিসেন্ট কোনো ভাইরাল অরিজিন নাই, রেট্রোঅরবিটাল পেইন নাই, এবং ডিফিকাল্টি ইন স্ট্যান্ডিং ফ্রম সিটিং, দ্যাট মিনস তার বসা থেকে উঠতে তেমন কোনো কষ্ট হচ্ছে না।
অর্থাৎ মায়ালজিয়া নাই এবং মায়োসাইটিস নাই। ওকে, মায়ালজিয়া এবং মায়োসাইটিস নাই। আচ্ছা, নেক্সট কমপ্লেন হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন ফর মোর দ্যান 1 উইক। এক সপ্তাহের বেশি যাবত তার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন হচ্ছে। পেশেন্টকে 10 থেকে 12 বার হচ্ছে, তার সাথে তার পলিডিপসিয়া আছে, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, কনস্টিপেশন আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, বাট কোনো আর্জেন্সি, ডিজিউরিয়া, ডায়োটিক ইউজের হিস্ট্রি নাই এবং কোনো রেনাল স্টোনের হিস্ট্রি নাই। আমরা জানি পলিউরিয়ার কিছু কারণ আছে। পলিউরিয়ার কারণের ভিতরে অসমোটিক ডায়োরিসিস হয় আপনার হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপারক্যালসেমিয়াতে এবং SGLT ইনহিবিটর ইউজ করলে। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পেশেন্টের ক্ষেত্রে তাহলে মনে হচ্ছে তার ডায়াবেটিস যেহেতু আছে, ডায়াবেটিস থেকে তার গ্লুকোজের হাইপারগ্লাইসেমিয়ার জন্য হতে পারে, আর তার হাইপারক্যালসেমিয়া যদি থেকে থাকে সেটার জন্য হতে পারে, কারণ হাইপারক্যালসেমিয়াও পেশেন্টের এরকম পলিউরিয়া করতে পারে। আচ্ছা, আমরা এখন স্পাইনাল প্যাথোলজিতে দেখেছিলাম কিছু রেড ফ্ল্যাগ যখন পাওয়া যায় তখন কিছু জিনিস এক্সক্লুড করতে হয়। পেশেন্টে বলছে দেয়ার ওয়াজ নো হিস্ট্রি অফ ওয়েট লস, ডিজিনেস, ব্লারিং অফ ভিশন, ন্যাজাল ব্লিডিং। দেয়ার ইজ নো পেইনলেস লাম ইন ব্রেস্ট অর অ্যাবডোমিনাল পার ভেজাইনাল ব্লিডিং। হার বাওয়েল হ্যাবিট ইজ নর্মাল। অর্থাৎ আমরা কনস্টিটিউশনাল ফিচার এবং পাস্ট হিস্ট্রিতে তেমন সিগনিফিকেন্ট কিছু পেলাম না। জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট ইজ ইল লুকিং অ্যান্ড মডারেটলি অ্যানিমিক, বেডসাইড প্রোটিনিউরিয়া 1+। কোনো লিম্ফ্যাডিনোপ্যাথি নাই, কোনো লিম্ফ্যাডিনোপ্যাথি নাই, কোনো অর্গানোমেগালি নাই। এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশন দেখেন আমরা বলেছিলাম স্পাইনাল এক্সামিনেশন করতে হবে। স্পাইনাল এক্সামিনেশন করে আমরা দেখলাম যে স্পাইনাল ডিফর্মিটি আছে। যখন আমরা তাকাইলাম, লুক করলে দেখলাম যে কাইফো স্কোলোসিস আছে। হ্যাঁ, এবার ফিলে লোকালাইজড বডি টেন্ডারনেস। লুক ফিলেও দেখলাম যে পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি আছে, বাট কোনো গিববাস নাই। গিববাস থাকলে আমরা টিবি চিন্তা করি। মুভমেন্ট ইজ নট পসিবল অ্যাজ দেয়ার ইজ সিভিয়ার পেইন। ওকে, রেসপিরেটরি সিস্টেম নর্মাল। নার্ভাস সিস্টেমে পেশেন্টের ট্রানজিয়েন্টলি অল্টার্ড মনে হচ্ছে, কারণ সিভিয়ার পেইন ছিল বাট কোনো ম্যানেঞ্জিয়াল ইরিটেশন, ক্র্যানিয়াল নার্ভ ইনক্লুডিং ফান্ডাস্কোপি অ্যান্ড সেন্সরি মোটর এক্সামিনেশন ইউজুয়ালি নর্মাল এবং গেট ক্যান নট বি ইভ্যালুয়েটেড। অ্যাকচুয়ালি সেন্সরি মোটর সম্পর্কেও তিনি খুব বেশি আমাদের কথা বলতে পারেন নাই, কিন্তু যে পেশেন্টের এখন পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি আছে তার সেন্সরি বা মোটর সিস্টেমে ইম্পেয়ারমেন্ট থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আদার সিস্টেম রিভিল নো অ্যাবনর্মালিটি। তাহলে আমাদের প্রবলেম লিস্টে কি আসলো? জেনারেলাইজড বডি ব্যাক পেইন উইথ জেনারেলাইজড বডি এক। তাই লো ব্যাক পেইন ছিল পেশেন্টের উইথ জেনারেলাইজড বডি এক, এবং এই লো ব্যাক পেইনে আমরা দেখছিলাম রেড ফ্ল্যাগ সিন্ড্রোম আছে, এবং জেনারেলাইজড বডি পেইনে আমরা দেখেছিলাম যে তার মায়ালজিয়া, মায়োসাইটিস এরকম কিছু নাই। আর একটা এম ছিল সিভিয়ার অস্টিওম্যালেশিয়া এবং মেটাস্ট্যাটিক ক্যান্সার। এই দুইটার মধ্যে কিছু একটা হতে পারে আমাদের মনে হয়েছে। ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ম্যাচুরেশন উইথ পলিউরিয়া পলিডিপসিয়া। পলিডিপসিয়ার মধ্যে পেশেন্টের ডায়াবেটিস থেকে হতে পারে গ্লুকোজের জন্য, আর যদি পেশেন্টের ম্যালিগনেন্সি হয় ম্যালিগনেন্সিতে হাইপারক্যালসিমিয়ার জন্য হতে পারে, এটা আমরা মনে করছিলাম। কাইফোস্ক্লোরোসিস আমরা পেয়েছি, পেইনফুল স্পাইনাল ডিফর্মিটি, অ্যান্ড পেশেন্টের প্রোটিনিউরিয়া ছিল, পেশেন্ট হচ্ছে এনিমিয়া। তাহলে এনিমিয়া, জেনারেলাইজড বডি পেইন, এরকম একটা কন্ডিশন আমাদের পেশেন্টের আসছে, এবং প্রোটিনিউরিয়া। আমাদের ডিফারেন্সিয়াল এবং প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস মাল্টিপল মাইলোমা। আমাদের ডিফারেন্সিয়াল হচ্ছে মেটাস্ট্যাটিক কার্সিনোমা, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম এবং সিকেডি উইথ মেটাবলিক বোন ডিজিজ। এই কয়টা আমরা ডিভিশন রাখলাম, যে মাল্টিপল মাইলোমাই মনে হচ্ছে, তবে এর সাথে মেটাস্ট্যাটিক কার্সিনোমাও হতে পারে, বনে কোনো মেটাস্টেসিস করছে, অথবা প্রাইমারি হাইপারপ্যারাথিজম, অথবা সিকেডি উইথ মেটাবলিক বোন ডিজিজ। ইনভেস্টিগেশন প্রোফাইল: সিবিসি শো হিমোগ্লোবিন 11.2, মাইল্ডলি লো, ইএসআর আপনার 70, আর সিআরপি হচ্ছে নর্মাল। ইএসআর বেশি, সিআরপি নর্মাল, এর ভিতরে একটা কারণ কিন্তু আছে মাল্টিপল মাইলোমা। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন প্রোফাইলে টোটাল ক্যালসিয়ামটা আমরা বেশি পেলাম, 13.49 পেলাম, নর্মালের থেকে বেশি, এবং অ্যালবুমিনটা দেখেন লো, অ্যালবুমিন কম বাট টোটাল প্রোটিন বেশি। কোনো জায়গায় যদি সেরাম অ্যালবুমিন লো পাই, টোটাল প্রোটিন বেশি পাই, তাহলে বুঝতে হবে আমাদের বডির প্লাজমা সেল থেকে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হচ্ছে আর নর্মাল প্রোটিন কম তৈরি হচ্ছে, এই জন্য অ্যালবুমিন কমে গেছে বা টোটাল প্রোটিন বেড়ে গেছে। এটার কন্ডিশনের নামই হচ্ছে মাল্টিপল মাইলোমা। ওকে, তাহলে প্রোটিন এবং অ্যালবুমিন দিয়ে আমরা বুঝতে পারছি। সেরাম ক্যালসিয়াম দেখলাম 13, অর্থাৎ বেশি, নর্মাল থাকে 10.2, আর পিটিএইচ আবার লো, হাইপার ক্যালসিমিয়া উইথ লো পিটিএইচ। ইনঅর্গানিক ফসফেট লো,
টু নর্মাল। ভিটামিন ডি কিন্তু নর্মাল আছে, তাহলে সিভিয়ার অস্টিওম্যালেশিয়া এটাতে বলতে পারছি না। এসজিপিটি নর্মাল, সেরাম ক্রিয়েটিনিন হাই, ক্রিয়েটিনিন ইউরিয়া হাই। হাইপার ক্যালসিমিয়া যখনই আমাদের পাবো তখনই আমাদের কাজ হচ্ছে চিন্তা করতে হবে উইথ নর্মাল অর এলিভেটেড পিটিএস। নর্মাল অথবা এলিভেটেড পিটিএস যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই ক্যালসিয়াম বাড়ছে এবং ক্যালসিয়ামের যে এক্সিস প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেও প্রবলেম আছে। ক্যালসিয়াম বাড়লে প্যারাথাইরয়েড যদি নর্মাল অথবা এলিভেটেড হয়ে যায় বুঝতে হবে তার অ্যাক্সিসে সমস্যা আছে। দ্যাট মিনস থাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা। প্রাইমারি ও টারশারি হাইপারপ্যারাথাইরিজম, লিথিয়াম ইনডিউস হাইপারপ্যারাথাইরিজম এবং ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। আর ক্যালসিয়াম কমে বাড়ছে, প্যারাথাইরয়েড কমে গেছে, বোঝা গেছে যে তাহলে অ্যাক্সিস ঠিক আছে। এরকম কন্ডিশনের ভিতরে কি আছে? ম্যালিগন্যান্সি, যে কোনো সলিড অর্গান ম্যালিগন্যান্সি, লাং, ব্রেস্ট, মায়োলোমা, রেনাল, লিম্ফোমা, থাইরয়েড। এলিভেটেড লেভেল অফ ভিটামিন ডি, ভিটামিন ডি বাড়লে হয়। ভিটামিন ডি কিভাবে বাড়ে? ডাইরেক্ট ভিটামিন ডি খেলে বাড়ে, সার্কোইডোসিস হলে বাড়ে। থাইরোটক্সিকোসিস, প্যাজেট ডিজিজ, মিল্ক অ্যালকালি সিনড্রোম, থায়াজাইডায়োটিক্স এবং গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। আমাদের পেশেন্টের কি ছিল? হাইপার ক্যালসিমিয়া উইথ লো পিটিএস, তাহলে আমাদের ম্যালিগন্যান্সি এবং সার্কোইডোসিস, মায়োলোমা এগুলো এক্সক্লুড করা প্রয়োজন। দেখুন, হাইপার ক্যালসিমিয়া যখনই ক্যালসিয়াম 10.2 এর বেশি থাকে তখনই আমাদের হাইপার ক্যালসিমিয়া চিন্তা করা হয়। সেকেন্ড মোস্ট কাজ হচ্ছে প্যারাথাইরয়েড দেখা। প্যারাথাইরয়েড যদি লো থাকে তাহলে আমাদের ভিটামিন ডি দেখতে হবে। ভিটামিন ডি দেখতে হবে, ভিটামিন ডি 25, ভিটামিন ডি যদি বেশি থাকে তাহলে বোঝা যাবে ভিটামিন ডি টক্সিটি। যদি 125 বেশি থাকে তাহলে বুঝতে হবে ভিটামিন ডির কনভার্সন বেশি হচ্ছে, দ্যাট ইজ লিম্ফোমা, সার্কোইডোসিস। আর প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড হরমোন যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে যে কোনো সলিড অর্গানের ম্যালিগন্যান্সি। আর যদি দেখেন যে এগুলো কোনোটাই বেশি না, সবগুলো নর্মাল, তখন আমাদের চিন্তা করতে হবে পেশেন্টের মাল্টিপল মায়োলোমা, প্যাজেট ডিজিজ এবং হাইপারথাইরয়েডিজম, মিল্ক অ্যালকালি, এগুলো চিন্তা করতে হয়। ওকে, তাহলে আমাদের পেশেন্টের দেখুন এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের পেশেন্টের ক্যালসিয়াম বেশি ছিল, পিটিএস লো ছিল। আমরা ভিটামিন ডি দেখেছি, ভিটামিন ডি নর্মাল, দ্যাট ইজ ভিটামিন ডি টক্সিকেশন, সার্কোইডোসিস, লিম্ফোমা হবে না। প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড আমরা করতে পারি না, বাট আমরা অন্য জায়গায় কোনো মাস পাই নাই, তাহলে আমাদের আদার কজের ভিতরেই হওয়ার সম্ভাবনা বেশি, দ্যাট ইজ মাল্টিপল মায়োলোমা, and that is multiple myeloma, immobilization এবং থাইরোটক্সিকোসিস এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা পেশেন্টের দেখলাম যে ইউরিনে নর্মালি আছে সবকিছু, শুধু অ্যালবুমিন 2+। আমরা আল্ট্রাসাউন্ড দেখলাম যে জাস্ট মাইল্ড ফ্যাটি লিভার চেঞ্জ, আমরা ওরকম কিছু পেলাম না। আমরা এক্সরে করে দেখলাম যে একদম কলাপস আছে, এক্সরেতে কলাপস আছে। মাইল্ড রিডাকশন অফ বডি হাইট এবং অস্টিওফাইট পেলাম, তাই না? আমরা তখন চলে গেলাম ডাইরেক্ট প্রোটিন ইলেকট্রোফোরেসিসে। প্রোটিন ইলেকট্রোফোরেসিস এই যে গামা রিজিয়নে আমরা দেখলাম যে গামা রিজিয়নে বেটা টু রিজিয়নটা মনোক্লোনাল গামাপ্যাথি হয়েছে, মনোক্লোনাল গামাপ্যাথি হয়েছে, সাজেস্টিভ অফ মনোক্লোনাল গামাপ্যাথি আর বেটা টু রিজিয়ন। দেন আমরা বোন ম্যারো করলাম, বোন ম্যারোতে 45% প্লাজমা সেল পাওয়া গেছে। কাপ্পা ল্যামডা রেশিও করা হলো, রেশিও অবশ্যই এখানে নর্মালি পাওয়া গেছে, বেশি পাওয়া যায় নাই। আচ্ছা, তাহলে আমরা মায়োলোমা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ইন্টারন্যাশনাল মায়োলোমা ওয়ার্কিং গ্রুপ যেটা বলতেছে যে যদি ক্লোনাল প্লাজমা সেল 10% এর বেশি পাই অথবা বায়োপসির পূর্বেন প্লাজমাসাইটোমা পাই, এর সাথে যখনই বোন ম্যারো করবো, বোন ম্যারোতে যদি 10% এর বেশি থাকে, আমাদের পেশেন্টের কত ছিল? 45%। দেন আমাদের কাজ হচ্ছে মায়োলোমা ডিফাইনিং কোনো ইভেন্ট আছে কিনা সেটা দেখা। মায়োলোমা ডিফাইনিং ইভেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রাফট ক্রাইটেরিয়া অথবা স্লিম ক্রাইটেরিয়া। ক্রাফট ক্রাইটেরিয়া দেখেন, হাইপারক্যালসিমিয়া মোর দ্যান 11, রেনাল ফেলিওর মোর দ্যান 2 মিলিগ্রাম, অ্যানিমিয়া 10-এর কম এবং বনি লেশন মোর দ্যান 1 অস্টোলাইটিক লেশন। আমাদের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু হাইপারক্যালসিমিয়া, রেনাল ফেলিওর এবং বনি লেশন ছিল, ক্রাবের 4টার মধ্যে 3টাই ছিল। স্লিম ক্রাইটেরিয়া হচ্ছে 60% অফ বোন হচ্ছে প্লাজমা সেল, এল ফর লাইট চেন রেশিও মোর দ্যান 100 আর এম ফর এমআরআই তে মোর দ্যান 1 ফোকাল লেশন, ঠিক আছে? আর সাপোর্টিং এভিডেন্স হচ্ছে এম প্রোটিন, বেঞ্জোস প্রোটিন, লো সেরাম ইমিউনোগ্লোবুলিন, অ্যাবনর্মাল সাইটোজেনেটিক্স। তাহলে প্রথম আমরা যখন মায়োলোমা সাসপেক্ট করব, বোন ম্যারো করার পরে আমাদের স্টেপ 1 হচ্ছে চেক মায়োলোমা ডিফাইনিং ইভেন্ট, মায়োলোমা ডিফাইনিং কোনো ইভেন্ট আছে কিনা, দ্যাট ইজ ক্রাব আছে কিনা, স্লিম আছে কিনা।
যদি থাকে, দ্বিতীয় স্টেপ হচ্ছে এর মধ্যে যেটা থাকবে তার উপর ভিত্তি করে মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করা। মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করতে পারবো কখন? যদি মোর দ্যান 10% প্লাজমা সেল অথবা প্লাজমাসাইটোমা থাকে, অ্যান্ড কি থাকবে এর সাথে মায়োলোমা ডিফাইনিং এজেন্ট, যেটা ক্রাব অথবা স্লিমের একটার বেশি থাকলেই হবে। ক্রাব অথবা স্লিমের একটার বেশি থাকলেই হবে। মোর দ্যান 10% প্লাজমা সেল অথবা প্লাজমাসাইটোমা, অ্যান্ড এর সাথে কি থাকতে হবে? মায়োলোমা ডিফাইনিং এজেন্টের যে কোনো ওয়ান অর মোর। ক্রাবের চারটার ভিতরে একটা বা দুইটা, একটা বা তার বেশি। স্লিমের তিনটার ভিতরে একটা বা তার থেকে বেশি। তো আমাদের দেখেন স্লিম ক্রাইটেরিয়া আসলে হয় নাই, কারণ আমাদের 45% ছিল, লাইট চেন রেশিও নর্মাল ছিল, বাট হচ্ছে এমআরআই তে তো লেশন ছিল। আর ক্রাবের ক্ষেত্রে চারটার ভিতরে তিনটাই আছে, এনিমিয়া ছাড়া। এনিমিয়া হচ্ছে 10-এর নিচে আসতো, আমাদের 11.2 ছিল। তাহলে আমাদের মায়োলোমা ডায়াগনোসিস করা হলো। নেক্সট স্টেপ হচ্ছে মায়োলোমার স্ট্রেচিং করা। তাহলে প্রথমে আমরা মায়োলোমা বোন ম্যারো করার পরে মায়োলোমা ডিফাইনিং এজেন্ট দেখবো, তারপরে ফাইনাল ডায়াগনোসিস করব, তারপরে হচ্ছে স্টেজিং করব। স্টেজিং করার জন্য আইএসএস অথবা রিভার্স আইএসএস স্কোর এবং সাইটোজেনেটিক দেখা হয়। সাইটোজেনেটিকের জন্য ফিশ করা হয়। ফিশে দেখেন আমাদের পেশেন্টের যদি বলা হয় হাই রিস্ক নাকি স্ট্যান্ডার্ড রিস্ক। যদি T11 এবং 14 প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে স্ট্যান্ডার্ড রিস্ক বলা হয়। আর যদি 17 থাকে তাহলে সেটাকে হাই রিস্ক বলা হয়। আমাদের পেশেন্টের 11 এবং 14 ছিল, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড রিস্ক বলা হচ্ছে। আর ফাইনাল স্টেজিং এর জন্য বেটা টু মাইক্রোগ্লোবুলিন প্রগনোসিস দেখার জন্য সেরাম এলডিএইচ, ক্রিয়েটিনিন এবং অ্যালবুমিন দেখা হয়। নেক্সট পেশেন্টের কমপ্লিকেশন দেখতে হয়, যে কোনো মায়োলোমা কিডনি ডেভেলপ করছে কিনা, হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করছে কিনা, সেটা ট্রিটমেন্ট অফ ইনফেকশন এবং এমআরআই if পেশেন্টের কমপ্লিকেশন থাকে। ফাইনাল ডায়াগনোসিস কি? ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল মায়োলোমা উইথ রেনাল ইম্পেয়ারমেন্ট উইথ কর্ড কম্প্রেশন। আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম কি? কেমোথেরাপি, ভিসিডি, সিডিটি অথবা ভিসিডি। আমরা ভিসিডি দিয়েছিলাম বর্টিজমিব, সাইক্লোফসফামাইড এবং ডেক্সামেথাসোন। ভিসিডি হচ্ছে 1, 4, 8 এবং 11-তে দিতে হয়। পেশেন্ট 1 এবং 4 নিয়েছিল, তারপর ডিআরবি নিয়ে চলে গেছিল। আমরা ভ্যাকসিনেশন করতে হয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন 1 ডোজ আইএম ইসিআর এবং নিউমোকক্কাল পলিস্যাকারাইড 23 ভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়েছিল সাবকিউটেনিয়াসলি। সাপোর্টিভ ম্যানেজমেন্ট হাইপার ক্যালসিমিয়ার, ফ্লুইড ইনটেক, লিভোফ্লক্সাসিন, ফেবুক্সাসাট এটা দেওয়া হয়েছে। কিছু মায়োলোমা রিলেটেড ক্যাটাগরি বলেছে ইন্টারন্যাশনাল মায়োলোমা ওয়ার্কিং গ্রুপ। এরা বলছে স্মলডারিং মায়োলোমা। স্মলডারিং মায়োলোমা মানে আপনি দেখলেন যে প্লাজমা সেল 10% to 60% আছে, বাট কোনো ক্রাব অথবা স্লিম ফিচার নাই, তখন তাকে বলা হয় স্মলডারিং মায়োলোমা। আর যদি 10%-এরও কম থাকে, এম প্রোটিন 3 গ্রামেরও কম থাকে, তখন তাকে বলা হয় এম গাস, মনোক্লোনাল গামোপ্যাথি অফ আননোন সিগনিফিকেন্স। তাহলে এবার আসেন আমরা কিভাবে চিন্তা করি। যখনই একটা পেশেন্টের আমাদের মায়োলোমা কখন সাসপেক্ট করব? যখনই পেশেন্টের বোন পেইন, এনিমিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, হাইপারক্যালসিমিয়া ও রিকারেন্ট ইনফেকশন এরকম কিছু আছে, তখন আমরা ইনিশিয়াল স্ক্রিনিং করব। ইনিশিয়াল স্ক্রিনিং আমরা ক্রাফ ফিচারের জন্য সেরাম ক্যালসিয়াম, ক্রিয়েটিনিন, এনিমিয়া এবং বনিলেশন, সাথে আমরা ইএসআর, সিআরপি এবং পিবিএফ করতে দিতে পারি। আমরা ডিটেক্ট মনোক্লোনাল প্রোটিন, সেরাম প্রোটিন, ইলেকট্রোফোরেসিস, আমরা এম প্রোটিন পেয়েছিলাম, ইউরিনারি বেনজোন্স প্রোটিন দেখতে পারি এবং ফ্রি লাইট চেন রেশিও দেখতে পারি। 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ আমরা বোন ম্যারো দেখতে পারি। বোন ম্যারোতে মোর দ্যান 10% ক্লোনাল প্লাজমা সেল থাকবে। 4 নম্বর আমরা এক্সরে স্কেলেটাল সার্ভে করতে পারি। এবার এই যে 4টা কাজ করলাম, ইনিশিয়াল স্ক্রিনিং, মনোক্লোনাল প্রোটিন, বোন ম্যারো এবং ইমেজিং, এই 4টা কাজ করার পরে আমাদের চলে যেতে হবে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ ক্রাইটেরিয়াতে। এই ওয়ার্কিং গ্রুপ ক্রাইটেরিয়াতে কি বলছে? ডায়াগনোসিস করার জন্য ক্লোনাল সেল মোর দ্যান 10% লাগবে অথবা প্লাজমাসাইটোমা লাগবে, এর সাথে ক্রাফট ফিচার অথবা স্লিম ফিচারের যে কোনো একটা লাগবে। ওকে, আপনি এটা পেলে মায়োলোমা ডায়াগনোসিস করলেন। নেক্সট আপনার কাজ কি? স্টেজিং এবং স্ট্রাটিফিকেশন। এটার জন্য আমাদের কি করছি? আমরা হচ্ছে আইএসএস অথবা রিভার্স আইএসএস স্টেজিং করেছি সেরাম বেটা টু গ্লাইকোপ্রোটিন, এলডিএইচ, অ্যালবুমিনের মাধ্যমে। আর সাইটোজেনেসিস দেখছি ফিশের মাধ্যমে। দেন আমাদের কাজ হচ্ছে এর সাথে কোনো কমপ্লিকেশন আছে কিনা, রেনাল ফাংশন, হাইপারক্যালসিমিয়া, ইনফেকশন, এমআরআই দেখলাম। তারপর আমাদের কাজ হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টের ব্লাড গ্রুপ দেখতে হবে, ভাইরাল স্ক্রিনিং করতে হবে এবং পেশেন্টের ট্রান্সপ্লান্ট করার মতো এলিজিবিলিটি আছে কিনা এটা দেখতে হবে। দেন পেশেন্টের কেমোথেরাপি দিতে হবে এবং মনিটর করতে হবে।